দেখো কত সুন্দর সানরাইজ, কিন্তু একটু মেঘলা আছে আজকে। তাই? হ্যাঁ। তারপর সুন্দর লাগতেছে। উহ, উহ, এত বড় ফুটপ্রিন্ট কার! আপনারা তো জাস্ট অল্পের জন্য মিস করেছেন, 10 সেকেন্ডের জন্য। রিয়েলি? ইয়েস। রিয়েলি আঙ্কেল ছবি তুলছেন দেখি হ্যাঁ, এই দেখো। ওয়াও, ওয়াও। খুবই সুন্দর। হ্যাঁ। মানে আমি এক্সপেক্ট করছিলাম হয়তো একেবারে এই না, লেভেলে, এটা ওই যে সোনার চরের জন্য, ওই হ্যাঁ, লেয়ারটার জন্য তো এমনি এই পানি লেভেল থেকে আমরা ওটা দেখতে আবার, পারবো। পাচ্ছি না। মেঘ আছে আকাশে হ্যাঁ, আকাশে মেঘ আজকে। আছে। আমি সূর্যোদয়টা দেখেছি ওখানে ক্যাম্পে বসে বসে। বাহ, বাবা চলো আমরা সিশেল কালেক্ট করি। আচ্ছা চলো। আচ্ছা ঠিক ঠিক আছে ভাই, আছে, দেখা হবে দেখা ইনশাল্লাহ। হবে। ইনশাল্লাহ। দেখা হবে। বলতো হোলগুলো কাঁদে। এই হলগুলা লাল কাঁকড়া। লাল কাঁকড়া? হুম। ওয়াও, তুমি তো জানো তাই। এটা কি জানো? ও জেলিফিশ। ইয়েস। এই জেলিফিশটা কেমনে আসলো? এই জেলিফিশটা রাতে জোয়ারের সময় এসেছে আব্বু। জোরের সময়? হ্যাঁ, এটা এখন ভাটা, মানে এখন পানি নেমে গেছে, ঠিক আছে। হ্যাঁ। আবার 6 আওয়ার্স পরে পানি ধীরে 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 আপে চলে আসবে। আর জোয়ারের সময় হলো পানি তোমার এই পর্যন্ত চলে এসেছিল। হ্যাঁ, তাই সিউইড আছে। হ্যাঁ, এবং তুমি বুঝতে পারবে, দেখো ওখানে স্যান্ডগুলো সব ভিজা না, হ্যাঁ। দেখো তো। তার মানে রাতে পানিটা তোমার এই পর্যন্ত চলে আসছে। তো জোয়ার এবং ভাটা এটা 6 আওয়ার, সো ধীরে ধীরে পানিটা এখন নেমে গেছে 6 আওয়ারের ভিতরে, আবার 6 আওয়ার পর এখানে চলে আসবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। অবস্থা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তুমি ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? কি নাম তোমার? আমার নাম সোহাইব আহমেদ সাদ। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসলেন? আয়ুব ভাই, ইউটিউবে আপনার ভিডিও দেখে কিন্তু ঢাকা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানকার মান্তা কমিউনিটিতে কাজ করতেছেন, সেটা ছেলেকে দেখাতে আনছি ঢাকা থেকে। থ্যাংক ইউ। সাত, তাহলে তোমার আজকে লঞ্চে আসছো না? হ্যাঁ, তোমার লঞ্চের জার্নিটা কেমন ছিল বাবা? অনেক ভালো। সকালে ফ্রন্ট ডেকে সানরাইজটা দেখছি। উফ, বাতাসটা যে ভালো ছিল। তারপরে লঞ্চটা বিভিন্ন ছোট ছোট ঘাটে থেমেছিল। ওখানে একটা কাঠের সিঁড়ি ছিল, প্যাসেঞ্জার নেমেছে ওই কাঠের সিঁড়িতে। তারপরে আমরা বকশীবাজারে এসে পড়ছিলাম। অনেক বড় একটা বাজার। ঢাকা থেকে মালামাল নিয়ে আসছে না, মালামাল নামাইছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার নৌকা দেখছিলাম। তারপরে দেখলাম সকালে জেলেরা মাছ ধরতে যাচ্ছে। তারপরে আমি একটা নতুন ফ্রেন্ড পাইলাম। আমি ওর সাথে গল্প টল্প করছি, তারপর আমরা ক্রাফটিং করছি। অনেক মজা হয়েছিল। তারপর আমি অনেকগুলা শ্বাসমূল দেখলাম। আমার বাবা বলছে শ্বাসমূল হইতেছে সল্টি ওয়াটার সারভাইভ করে না, তাই ওরা হইতেছে স্ট্রেট আপ থাকে, এবং ওই হোলসগুলো আছে না, ওইগুলা ব্রিদিং করার জন্য। লঞ্চে এনজয় করছো না অনেক? হ্যাঁ, অনেক এনজয় করছি। তো আজকে তো থাকতেছেন আপনারা না? জি। সাত, তোমাকে কালকে আমার স্কুল দেখাতে নিয়ে যাবো ঘুরতে, যাবে তুমি? হ্যাঁ, ঠিক আছে, যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সাথে তো আরো টুরিস্ট আছে, আপনি যদি অনুমতি দেন তারা এখানে কোথায় যাবেন কি করবেন একটু দেখে নিয়ে। খুবই ভালো হয় তাহলে। ঠিক আছে, চলো। চলো। আচ্ছা আয়ুব ভাই, এটা আমাদের এই ইকো ট্যুরিজমটা কবে থেকে ফেমাস হওয়া শুরু করছে চরহেয়ারে? আসলে এটা শুরু করেছে 2022 সাল থেকে, এটা পুরোপুরি টুরিস্ট বান্ধব হয়ে উঠছে। মানে কুয়াকাটাটা হলো আপনার
সমুদ্র সৈকত আর এটা হলো ক্যাম্পিং করা এবং সূর্যাস্ত দেখা হ্যাঁ, এটার এই জন্য। দিকে আসলে সব পাবেন আপনি। একদিকে রয়েছে আপনার এই পাখির যে কিচিরমিচির শব্দ। হ্যাঁ। আবার রাত্রে ক্যাম্প ফায়ার করলে যে সেখানে যে একদম ন্যাচারাল যে প্রকৃতির যে শব্দ, হ্যাঁ। সেটা কিন্তু আপনি তাঁবুতে বসেই অবলোকন করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ। আর আমরা আসলে বাংলাদেশের সবচাইতে বেশি অতিথি পাখি কিন্তু স্থান হলো আমাদের সোনারচর চরহেয়ার এই অঞ্চলে। ও। আমরা একবার পেপার পত্রিকায় দেখেছি যে বাংলাদেশের সবচাইতে বেশি অতিথি পাখির আগমন হয় এখানে। আগমন হয় কিন্তু এই সোনারচর চরহেয়ারে। সেখানে কিন্তু পাখির যে কিচিরমিচির শব্দ, আপনার ভিতরে জংলা মহিষ রয়েছে, তার হরিণ রয়েছে এবং নানা ধরনের পাখালি কিন্তু সেখানে রয়েছে। বাবা, দেখতে পাচ্ছ তুমি এই যে পাখিগুলো? হ্যাঁ, হুম, সাদ? হুম। এখানে হাজার হাজার পাখি তোমার দেখতে পাবা। একদম সকালে আসলেই খুব চমৎকার ভাবে কিন্তু এখানে দেখা যায়। হুম, হুম। অনেক ধরনের পাখি এখানে রয়েছে, বক পাখি থেকে শুরু করে অনেক ধরনের পাখি কিন্তু এখানে দেখা যায় বাবা। ও যে দেখছো ওটা বক, গলা লম্বা। পাখির কিচিরমিচির শব্দ দেখছো? হ্যাঁ, হ্যাঁ, দেখছি। কত আর এই সুন্দর। ফুলগুলোর নাম কি? এটা ঝাউ গাছের এই যে ক্যাম্পিং। মা দেখো, বিশেষ করে এই জায়গাটিতে আমরা রাত্রে ক্যাম্প ফায়ার করে থাকি এবং ক্যাম্পিং এর জন্য তাঁবু সাটিয়ে দেই। তাঁবুর 3 জনের তাঁবু, তারপর হলো গিয়ে গ্রুপ তাঁবুতে 15 জন থেকে 20 জন পর্যন্ত রাখা যায়। সেই তাঁবু কিন্তু আমাদের এখানে রয়েছে। আপনার এখানে ডিপ টিউবওয়েল রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে, মানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে। বাথরুমের ভিতরেও ওয়াশের ব্যবস্থাটা খুবই চমৎকার। এটা নিয়ে কোনো আসলে চিন্তা করতে হবে না। আমাদের বনের মধ্যে বিভিন্ন জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় আমরা দোলনা ঝুলিয়ে রাখছি এবং হ্যামক রয়েছে। এটা মামা, এটা হলো বারবিকিউ জোন। আমরা এখানে তোমাদের মতো যারা ঘুরতে আসে তাদের জন্য আমরা এখানে একটা বারবিকিউ জোন করে রেখেছি। এখানেই মূলত এই বারবিকিউর জন্য তৈরি করা হয়। এখানে তৈরি করে ডিস্ট্রিবিউশনের জন্য আমরা যারা গ্রুপ ভ্রমণে আসে তারা এখানে বসে যায়। এখান থেকে তৈরি করে আমরা সেটাকে সার্ভ করে থাকি। আমরা সমুদ্রে সাঁতার কাটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, যেটা শিশুরা বিশেষ করে আসলে পয়েন্টসগুলো রয়ে গেছে, তাতে সাঁতার কাটতে পারবে সেই ব্যবস্থা রয়েছে। এই ঘরটা হলো সুলতান ভাইয়ের ঘর। টুরিস্টের জন্য আসলে যা কিছু দরকার, শ্যাম্পু সাবান থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে। ইচ্ছা করলে আপনি বাজার করে নিয়ে আসলেও এখানে রান্না করে দিবে, অথবা আমাদের মাধ্যমে যদি প্যাকেজ সিস্টেমে আসেন সেটাও এইখান থেকে আমরা মূলত করে থাকি। এবং সুলতান ভাইয়ের রান্না কিন্তু খুবই চমৎকার। সে কিন্তু বারবিকিউ করে এবং কাঁকড়া ফ্রাই করে থেকে শুরু করে তার সকল রান্নাই কিন্তু অসাধারণ। যার আপনাদেরকে আজকে খাওয়ানোর ট্রাই করব, আপনারা খেলে হয়তো বুঝতে পারবেন। বাহ, ট্রাই করবা? Yes. চলো। আমি সত্যি সুলতান ভাইয়ের আন্তরিকতায় মুগ্ধ। সাদ তার প্রিয় নাস্তা ডিম পরোটা পেয়ে দারুণ আনন্দিত। নাস্তার ফাঁকেই সাদ ওর বোন নাজির সাথে ভিডিও কলে কথা বলল। নাস্তা শেষে চরের গহীন বনটার সৌন্দর্য উপভোগ করতে আমরা আবারও পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম। আইল্যান্ডটা ফেমাস কেন? ফেমাস তো এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি। এটা তুমি যে এই প্রথম দেখছো, তোমার কাছে কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভাই, আসসালামু আলাইকুম। এরা আমার ভিডিও দেখে আসছে। জি। তো আপনাদের শোয়েব সাথে আহমেদ। পরিচয় করে দিই, আমরা একসাথেই আজকে জি। সারাদিন থাকবো। শোয়েব আহমেদ। শোয়েব আহমেদ। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে। এরা যেহেতু ভিডিও দেখে আসছে আর আপনারা তো আমার সাথেই ছিলেন, আইবে বলছে রাতে রাতে বারবিকিউ করবে। বারবিকিউ হবে রাতে, হ্যাঁ, হ্যাঁ, খুব তাঁবুতে, মজা হবে, তারাও নিশ্চয়ই। আপনাদের তাঁবুতে থাকবে। আজকে আমরা চরহেয়ারের বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখতে যাব। চলেন যাই। চলো। চরহেয়ার সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন থেকে মাত্র 7 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই চরহেয়ারটি মৌডুবি ইউনিয়নের অন্তর্গত। এই চরহেয়ারে একই জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় অস্ত দুইটিই কিন্তু দেখা যায়। অপার সম্ভাবনাময় একটি জায়গা হলো এই চরহেয়ারে। এখানে যেভাবে লম্বা দীর্ঘ প্রায় 7 থেকে 8 কিলোমিটার একটি দীর্ঘ বিচ রয়েছে, বালুকাময় সৈকত এবং পাখির যে কোলাহল, ঝাউবনের শোষ শব্দ, লাল কাঁকড়ার বিচরণ, সবুজের সমাহার এখানে, এবং বিশাল একটি বনায়ন রয়েছে এখানে। তো এখানে আসলে যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের আসলে মন কাড়বে। আয়ুব ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আমরা বনের এমন এক নির্জন অংশে চলে এলাম যেখানে শহরের যান্ত্রিক ক্লান্তি আর স্ট্রেস দূর করতে আমরা জাপানিদের শিনরুন ইয়োকু বা ফরেস্ট বাথিংয়ের চর্চা করতে পারি। এই গহীন বনের গাছের স্পর্শ, পাখির কলকাকলি আর বিশুদ্ধ বাতাসে কাটানো ছোট্ট এই ধ্যানের মুহূর্তটুকু যেন আমাদের আর প্রকৃতির মাঝে এক নিবিড় আত্মিক বন্ধন বা সেতু তৈরি করে দেয়। বনের ভেতর ঝুলন্ত ব্রিজ ও শ্বাসমূল পেরিয়ে আমরা এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হলাম। জানা গেল
চর হেয়ারের অকৃত্রিম সৌন্দর্য বজায় রেখে পিকেএসএফ এবং সিডিএইচসি এর অর্থায়নে এসব নান্দনিক স্থাপনা তৈরি করা হয়েছে। এত সুন্দর আয়োজন দেখে সাদ যেন আক্ষরিক অর্থেই এক নতুন গল্পের জগতে হারিয়ে গেল। আগে পা ঢুকে গেছিল এই যে এই দেখো আমি বসে আছি। বনের রাস্তা ধরে আমরা এগোলাম সমুদ্রের দিকে। আমাদের এবার গন্তব্য ট্রলার যোগে সোনার চর। চর হেয়ার থেকে ঘণ্টাখানেকের এই জলপথে প্রথমেই আমাদের নজর কাড়ল ঝাঁক ঝাঁক শুভ্র পাখির মেলা, যা দেখে সাদ আর আমি দুজনেই মুগ্ধ। দূরে বনায়নের মাঝে দেখলাম বন্য মহিষের পাল। এত কাছ থেকে খোলা প্রকৃতিতে মহিষ দেখার অভিজ্ঞতা আমাদের এই প্রথম। দুই পাশে ঘন জঙ্গল আর অদ্ভুত সুন্দর এক ক্যানেল বা খাল পেরিয়ে আমরা এগিয়ে চললাম সোনার চরের দিকে। চর থেকে নেমে কিছুটা পথ হেঁটে ঘুরে দেখলাম আমরা শহুরে ক্লান্তি দূর করতে সাদ ওর সাথে আনা হ্যামকটা টানিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। এরপর আমরা গেলাম সোনার চরের দক্ষিণ সৈকত। আয়ুব ভাই জানালেন, পড়ন্ত বিকেলের সূর্যের আলোয় এখানকার বালি সোনার মতো ঝলমল করে বলেই এর নাম সোনার চর। সৈকত ঘেঁষে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বিশাল এক শুটকি পড়ি। জানলাম এখানকার শুটকি মানুষের জন্য নয়, মূলত মাছ বা মুরগির ফিড বা খাবার হিসেবেই বেশি ব্যবহৃত হয়। সোনার চরের এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য আর মায়াবী সূর্যাস্ত শেষে আমরা ফিরে এলাম চর হেয়ারে। ইন্ডিয়ান স্যামন মাছের বারবিকিউ দিয়ে তৃপ্তির সাথে রাতের খাবার খেলাম। এরপর ক্যাম্প ফায়ার শেষে সাগরের গর্জন শুনতে শুনতে তাঁবুতে রাত্রি যাপনের প্রস্তুতি নিলাম। পরদিন ভোরে আমাদের নতুন গন্তব্য চর মন্তাজ। চর হেয়ার থেকে ট্রলারে মন্তাজে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সকাল 9টা থেকে 11টার মধ্যেই চর মন্তাজে পৌঁছে যায়। আমরা মন্তাজে পৌঁছেই চলে গেলাম মান্দাপল্লী দেখতে। আর সেখানেই আয়ুব ভাই শোনালেন এই অবহেলিত মান্তা মানুষগুলোকে নিয়ে তার কাজ করার পেছনের সেই অনুপ্রেরণার গল্প। মান্তা হলো এমন এক সম্প্রদায়, ভাসমান এক সম্প্রদায়। ওদের আসলে জন্ম, মৃত্যু, শৈশব, কৈশোর সব কিছুই নৌকার মধ্যেই তাদের বসবাস। একটা ছয়ের মধ্যে ওদের জীবন জৈবন সব কাটিয়ে দেয় এই নৌকার মধ্যে। তাদের প্রতিটা নৌকাই এক একটা সংসার। এরা বিভিন্ন জায়গার নদী ভাঙনে কবলিত সম্প্রদায়। মান্তা কমিউনিটি নিয়ে প্রথমত এই চর মন্তাজে কাজ করেন এই মাজাদ খান সাথী। উনি আসলে এই সম্প্রদায়ের ভালো মন্দটা দেখতেন। আমি ওনার কাছ থেকে অনুপ্রেরিত হয়ে মান্তা সম্প্রদায় নিয়ে আমি মূলত কাজ শুরু করি, ওদের শিশুদের সাথে মেশা শুরু করি। তো এই জায়গা থেকে আমার যুক্ত হওয়া, ওদের অধিকার নিয়ে কাজ করা শুরু করি। ওরা সকল সুযোগ সুবিধা থেকে, সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত ছিল। ওরা যে বাংলাদেশের নাগরিক এটাই ওদেরকে মানুষ ট্রিট করতো না। তো এটা নিয়ে আমি যখন যুদ্ধ করা শুরু করি যে আসলে এই যাদের ভূমিহীন গৃহহীন এরা যদি ঘর না পায় তাহলে ঘরগুলো কারা পাবে। তাদের জন্য আমরা জায়গা দিতে পেরেছি এবং সরকারের যে ঘর সেটি আদায় করে এনে ওদেরকে দিতে পেরেছি। 59টি ঘর কিন্তু এই মান্তা সম্প্রদায় পেয়েছে, এখনও অসংখ্য ভাসমান রয়েছে। মান্তা কমিউনিটির জন্য একটি মসজিদ করে দেওয়া হয়েছে, মুসলিম চ্যারিটি তারা ফান্ড করে এখানে মসজিদ তৈরি করে দিয়েছে। মসজিদের উপরেই আমার একটা স্কুল রয়েছে, সেটিও তারা নির্মাণ করে দিয়েছে, কিন্তু এখন আমি চালাচ্ছি সেই স্কুলটি। আয়ুব ভাইয়ের হাত ধরে অন্যান্য মান্তা শিশুদের সাথে সাদ হাসিমুখে এগিয়ে গেল স্কুলের দিকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? শিশুদের সাথে পরিচয় পর্ব শেষ হতেই শুরু হলো এক দারুণ ক্রাফটিং সেশন। কাগজ কিংবা ক্লে দিয়ে নতুন কিছু বানানো সাদের এক পুরনো নেশা। আমাদের আজকে মেহমান যিনি রয়েছেন সাদ, তিনি তোমাদেরকে
কাগজ দিয়ে কি বানাতে পারে সেটি দেখাবে, ঠিক আছে? তাইলে আমাদের ছাদ এখানে বসো। ছাদ আজকে কি শেখাচ্ছে তোমাদেরকে, দেখো তো ও কি বানাতে পারে। আজকে আমরা পেন্সিল বক্স বানানো শিখবো, যেই জিনিস তুমি পেন্সিল রাখতে পারো, ঠিক আছে? জি। আচ্ছা, ফার্স্ট এই দুইটা কর্নারের সাথে দাও, এই যে এইরকম, এরকম একটা এরকম দেবো, তারপরে এরকম আরেকটা ভাঁজ দেবো, তারপরে এরকম ভাঁজ করে রাখো, তারপরে এইরকম, এইরকম, ঠিক আছে? আজ সাদ দারুণ উৎসাহ নিয়ে মান্তা শিশুদের শেখালো কীভাবে কাগজ দিয়ে পেন্সিল বক্স তৈরি করতে হয়। নাও। আয়ুব ভাই যখন বাচ্চাদের মাঝে ক্লে বিতরণ করলেন, তখন সাদও ওদের সাথে মেধে উঠল এক অদ্ভুত সৃজনশীল আনন্দে। পাশ থেকে ওদের একসাথে হাসতে দেখে আমার মনটা এক অন্যরকম অনুভূতিতে ভরে উঠল। শহুরে জীবনে আমরা কত সুযোগ সুবিধা না পেয়ে থাকি, যা হয়তো আমরা না চাইতেই পাই, কিন্তু প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এই মানুষগুলোর কাছে না এলে বোঝাই যায় না আল্লাহ আমাদের জীবনে কত বরকত ঢেলে দিয়েছে। শহরে জন্ম নেওয়া সাদ কোনো কষ্ট ছাড়াই জীবনের সব সুবিধা পেয়েছে। একজন বাবা হিসেবে সাদকে এই কঠিন বাস্তবতার সাথে পরিচয় করানোই ছিল আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য। এবারের মতো আমরা বিদায় নিচ্ছি, তবে সাথে করে নিয়ে যাচ্ছি এক বিশাল প্রেরণা। আয়ুব ভাইয়ের মতো আমাদেরও উচিত সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো, আর এটাই তো ইসলামের প্রকৃত শিক্ষা।